শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনস, এবং তার সাথে আমরা টাটনস রুল সেই জিনিসটাও আলোচনা করব। এবং সেইটা তোমাদের বেসিক্যালি আমাদের যে কোয়ালিটেটিভ যে প্রপার্টি যে চ্যাপ্টার আছে, কোয়ালিটেটিভ প্রপার্টি, সেই চ্যাপ্টারের মধ্যে পড়ে। কিন্তু এই ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনস এবং টাটনস রুলস বিএসসি অনার্সের স্টুডেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং বিএসসি পাশের যারা স্টুডেন্ট আছো তাদেরও দেখবে এই ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনটা অনেকবার দিয়েছে। তাই আমরা আজকে যে ক্লাসটা বেসিক্যালি করব সেটা হচ্ছে যে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন ওপর এবং টাটনস রুল যে ডেরিভেশন করা হয় সেই ডেরিভেশন টোটালটা আমরা আজকে ডিসকাশন করব। আগেই বলে রাখি, এই যে কোয়ালিটেটিভ প্রপার্টি, তা কোয়ালিটেটিভ প্রপার্টি জিনিসটা কি বা কাকে বলে সেইটা আমরা যখন আমরা এইচএসে পড়াশোনা করেছি বা 11-এ পড়াশোনা করেছি তখন আমাদের সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টি, যার বাংলা নাম হচ্ছে সংখ্যাগত ধর্ম, তা সেটার সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং সেই সম্বন্ধে আমাদের কনসেপ্ট আছে। আমরা এখানে যেহেতু কলেজ স্ট্যান্ডার্ড আমরা পড়াশোনা করছি, তাই সেহেতু আমরা কোয়ালিটেটিভ প্রপার্টির নিয়ে বিশাল কিছু ডিসকাশন করব না। তা আমরা এটা ডিসকাশন করব যে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন কি এবং টাটনস রুল কি। দেখো, এই ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন ডেরিভেশন করার জন্য আমরা প্রধানত দুটি পাথওয়েকে বেছে নেব। একটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক রিলেশন। এই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক্স রিলেশন, এই দুটো সূত্রের হেল্প নিয়ে আমরা ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনটাকে ডেরিভেশন করতে পারি এবং এইটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের সেই হিসাবে এটা বারবার ঘরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তা আমরা প্রথমে যেটা করব, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তা দেখো, তার আন্ডারে আমি লিখেছি যে সেকেন্ড ল থেকে আমরা কী করে যে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনটা পেতে পারি। তো তার আন্ডারে দেখো লিখেছি, লেট আস কনসিডার টু ফেজ এ অ্যান্ড বি। আমরা যদি দুটো ফেজ কনসিডার করি, এ ও বি, অফ এ সেম সাবস্টেন্স ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার অ্যাট টেম্পারেচার টি অ্যান্ড প্রেসার পি, দেন ফেজ পি ইজিক্যাল টু ফেজ বি লিখতে পারি, তাই না? ফেজ যেহেতু ইকুইলিব্রিয়াম সিস্টেম আছে, তা দিস সিস্টেম ইজ ক্লোজড ওয়ান that its mass remain constant although the change in form of one phase to another phase is possible. কারণ কি বলতো? কারণ আমরা ক্লোজ সিস্টেম কাকে বলে? ক্লোজ সিস্টেম সেই সিস্টেম যেখানে দেখা যাচ্ছে মাসটা রিমেন আনচেঞ্জ থাকে, মানে মাস চেঞ্জ হয় না কিন্তু এনার্জিটা চেঞ্জ হয়। তার জন্য বলছে দি সিস্টেম ইজ ক্লোজড ওয়ান দ্যাট ইজ দি ইট মাস রিমেন কনস্ট্যান্ট অলদো এ চেঞ্জ ফ্রম ওয়ান ফেজ টু আনাদার ফেজ ইজ পসিবল। কারণ সেখানে এনার্জিটা পসিবল, ওই জন্য সেটা বলছে আর কি, পসিবল। কনসিডারিং দি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন দ্যাট ইজ ইকুয়ালি অফ দি ফ্রি এনার্জি অফ টু ফেজেস কোএক্সিস্টিং ইন ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন জিনিসটা কি না, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন যেখানে দুটো সিস্টেমের মধ্যে যদি তাদের ফ্রি এনার্জিটা সেম থাকে বা ইন ইকুইলিব্রিয়ামে থাকে তখন সেটাকে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বলে, ঠিক আছে? তাদের বলছে ইকুয়ালি অফ ফ্রি এনার্জিস টু ফেজেস কোএক্সিস্টিং ইন দি ইকুইলিব্রিয়াম অ্যান্ড এ চেঞ্জ অ্যান্ড এন্ট্রপি and volume when the substance passes from order one to another, and therefore we can write delta G is equal to 0. কারণ delta G is equal to 0 কেন? কারণ দেখো, যদি এই যে ফেজ এ এবং ফেজ বি, ফেজ এ ইকাল টু ফেজ বি, তাহলে দুটো সিস্টেমের মধ্যে যদি ফ্রি এনার্জি সেম হয় তাহলে ফ্রি এনার্জি চেঞ্জটা কতখানি? 0, তাহলে ডেল্টা জি 0, তাই জন্য ডেল্টা জি 0। দেখো, ডেল্টা জি মানে কি? ফ্রি এনার্জি চেঞ্জ। যদি দুটো সিস্টেমের মধ্যে ফ্রি এনার্জি সেম থাকে তাহলে সেখানে কী হবে? ডেল্টা জি 0 হবে। সুতরাং আমরা কী লিখতে পারি? জি এ ইজিক্যাল টু জিবি, অর্থাৎ যে ফেজ এতে তার যে ফ্রি এনার্জি ইজিক্যাল টু ফেজ বিতে তার যে ফ্রি এনার্জি সেটা সেম হবে। তো সেটা আমরা ফার্স্ট অর্ডার যেটা ফেজ ট্রানজিশন বলেছি, তাই সেটা আমরা লিখেছি। এখানে যেটা হচ্ছে ইন টার্মস অফ ফ্রি এনার্জি টার্মসে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো লিখেছি হোয়ার জি এ অ্যান্ড জিবি আর দি ফ্রি এনার্জিস চেঞ্জ পার মোল ইন ফেজ এ অ্যান্ড ফেজ বি respectively. If the pressure of the system is changed slightly P to P plus dP and temperature also changed T to T plus dt, অর্থাৎ স্লাইডলি আমি টেম্পারেচারটা চেঞ্জ করছি, স্লাইডলি প্রেশারটাকে চেঞ্জ করছি, কতখানি? ডিপি অ্যামাউন্ট প্রেশার চেঞ্জ করছি, ডিটি অ্যামাউন্ট টেম্পারেচার চেঞ্জ করছি, খুব স্লাইডলি চেঞ্জ করছি। দেন দিস অ্যাট দিস সিস্টেম অ্যান্ড প্রেশার দি ফ্রি এনার্জিস অফ টু সিস্টেম বিকামস, কারণ আমরা জানি কি প্রেশার এবং টেম্পারেচার যদি চেঞ্জ করে তাহলে ফ্রি এনার্জি চেঞ্জ হয়ে যাবে।
কতখানি চেঞ্জ হবে আমি ধরে নিচ্ছি সেখানে সিস্টেম মানে ফেজ এটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে জিএ প্লাস ডেল জিএ, অর্থাৎ ডেল জিএ অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে সিস্টেম মানে ফেজ এতে, এবং সিমিলারলি ফেজ বিতে যেটা চেঞ্জ হবে জিবি প্লাস ডেল জিবি টোটালটা হবে আর কি, তবে ডিবি অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, ডিজিবি অ্যামাউন্ট। তাহলে সেটা আমরা লিখতে পারি কি, যেহেতু দুটো ফেজ এ এবং ফেজ বি দুটো ইকুইলিব্রিয়াম সিস্টেম আছে, সেহেতু আমরা লিখতে পারি জিএ প্লাস ডেল জিএ সমান সমান জিবি প্লাস ডেল জিবি, বাট উই নো জিএ ইজ ইকাল টু জিবি, হেন্স উই ক্যান রাইট, যেহেতু আমরা জিএ সমান সমান জিবি ধরেছি, তাহলে আমরা কি লিখতে পারি ডেল জিএ সমান সমান ডেল জিবি, এটাকে নাম্বার 1 নামকরণ করছি। এগেইন উই নো ডেল জি ইজিক্যাল টু ভিডিপি মাইনাস এসডিটি, এটা আমরা ম্যাক্সওয়েলের যে রিলেশন আগে মানে বলবো না, থার্মোডাইনামিক্সের যে সরি ম্যাক্সওয়েল কেন বলছি, থার্মোডাইনামিক্সের যে 4 ফান্ডামেন্টাল যে ল ছিল, আমরা যখন থার্মোডাইনামিক্স পড়েছি তখন জানি যে থার্মোডাইনামিক্সের যে 4 ফান্ডামেন্টাল যে ল, সেখান থেকে কিন্তু আমরা এটা শিখে এসেছি, ঠিক আছে। তাহলে সেটা আমরা এখান থেকে কি জানি, ডেল্টা জি ইজিক্যাল টু ভিডিপি মাইনাস এসডিটি। সুতরাং আমরা কি লিখতে পারি, যদি সিস্টেমে এই সূত্রটা এটা যদি আমরা সিস্টেম ফেজ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি লিখবো, ডেল জি এ সমান ভি এ ডিপি মাইনাস এস এ ডিটি, অ্যান্ড ডেল জিবি সমান লিখতে পারি ভিবি ডেল পি মাইনাস এস বি ডেল টি। এবং 1 নম্বর ইকুয়েশন থেকে যেহেতু ডেল জি এ সমান ডেল জিবি আছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি পুট করি ভ্যালুগুলো, তাহলে লিখতে পারি ভি এ ডিপি মাইনাস এস এ ডিটি ইজিক্যাল টু ভিবি ডিপি মাইনাস এস বি ডিটি। সুতরাং আমরা যদি সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি ভি এ মাইনাস ভিবি ইন্টু ডিপি ইজিক্যাল টু এস এ মাইনাস এস বি ইন্টু ডিটি, এরকম একটা ইকুয়েশনে পাচ্ছি। তারপরে দেখো, সুতরাং ইকুয়েশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি, দেখো ডিপি বাই ডিটি ইজিক্যাল টু লেখা যায় এস এ মাইনাস এস বি বাই ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে। তাহলে ডিপি ডিটি সমান লিখতে পারি ডেল্টা এস ইজিক্যাল টু ডেল্টা ভি, ওখানে এস এ মাইনাস এস বিটাকে ডেল্টা এস বলছি, ভি এ মাইনাস ভিবিটাকে ডেল্টা ভি বলছি, কারণ এটা চেঞ্জ, দুটো ফেজের ভলিউমের চেঞ্জ, দুটো ফেজের এনট্রপি চেঞ্জ। এস এবং ভি হচ্ছে ভলিউম এন্ড এনট্রপি ইন টার্মসে ইউজ করা হয়। হয় লিখেছি দেখো, ডেল্টা এস অ্যান্ড ডেল্টা ভি আর দি চেঞ্জ অফ দি এনট্রপি অ্যান্ড ভলিউম অফ 1 মোল ফেজ ট্রানজিশন, ফর 1 মোল ফেজ ট্রানজিশন দি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আমরা কি জানি যে ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে যেমন ফেজ ট্রানজিশন হয় বা ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে যে এনট্রপির ভ্যালুটা ডেল্টা এল বাই টি, সরি এল বাই টি, ফর ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে যেটা ডেল্টা এস এর যে ভ্যালু সেটা এল বাই টি। এলটা কি, এলটা হচ্ছে এখানে ল্যাটেন্ট হিট, অর্থাৎ একটা সিস্টেমের জন্য যে টেম্পারেচার যে চেঞ্জ হয়, যে হিটের রিকোয়ারমেন্টস, ফেজ ট্রানজিশনের জন্য যে হিটের রিকোয়ারমেন্টস, সেটা যদি আমরা সেই টেম্পারেচার দিয়ে ভাগ করি, তাহলে তার যে ভ্যালুটা বার হয় সেটা হচ্ছে এনট্রপি। তাহলে ডেল্টা এস সমান লিখতে পারি এল বাই টি, এলটা কি এনট্রপি, দেখো এখানে কিন্তু মেনশন করেনি, সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি, আমি মেনশন করে নিও, ঠিক আছে। তাহলে আমরা যদি এই ভ্যালুটা ওপরের যে ডেল পি বাই ডেল টি ইজিক্যাল টু ডেল্টা এস বাই ডেল ভি ওই ইকুয়েশনে পুট করি, তাহলে কি পাবো, ডেল বি বাই ডেল টি ইজিক্যাল টু পাবো এল বাই টি ইন্টু ডেল ভি, এল বাই টি ইন্টু ডেল ভি। বলছে দিস ইজ ক্যাপেরন ইকুয়েশনস, দিস ইজ ক্যাপেরন ইকুয়েশন, ঠিক আছে। তাহলে যদি বলে পরীক্ষার সময় আসে যে ক্যাপেরন ইকুয়েশনটা ডেরিভেশন করো, তাহলে তোমাদের এখানে এতদূর বলতে হবে। আবার বলি যে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন আর একটা শুধুমাত্র ক্যাপেরন ইকুয়েশন। তাহলে এই মাত্র যে ডেল পি বাই ডেল টি ইজিক্যাল টু এল বাই টি ইন্টু ডেল ভি, এই যে আমি যে ফর্মটা পেলাম, এটা কেবলমাত্র ক্লসিয়াসের ক্যাপেরন ইকুয়েশন, নট ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন, শুধুমাত্র ক্যাপেরন ইকুয়েশনস, ঠিক আছে। তাহলে এইটা আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স রিলেশনকে যদি আমরা ইউজ করি, বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স লটাকে যদি আমরা ইউজ করি, তাহলে যে আমরা ক্যাপেরনের ইকুয়েশনে যে ফর্মে পাবো, ফর্মটা তো একই হবে, তাহলে সে এইভাবে করে আমরা সেটাকে ডেরিভেশন করবো, ঠিক আছে। তুমি পরীক্ষার সময় যে কোনো একটা করতে পারো, যদি তোমার পরীক্ষার সময় মেনশন না করে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করে কী করে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন অথবা ক্যাপেরন ইকুয়েশন ডেরিভেশন করা হচ্ছে সেটা বলো, অথবা ম্যাক্সওয়েল রিলেশন ইউজ করে ব্যবহার করো। যদি মেনশন না থাকে তাহলে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, আর মেনশন সাধারণত থাকে না, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করলেই হয়, ঠিক আছে। তাহলে তোমার সেকেন্ড ল ইউজ করবে সাধারণত, সেটাই ভালো, ঠিক আছে, যাতে বারবার প্র্যাকটিস করতে পারো। যাক, আমি এখানে ম্যাক্সওয়েলটা বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো লিখেছি ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন দি ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক্স রিলেশন ইজ রিকোয়ার্ড টু ডেরিভেট ক্যাপেরন ক্লসিয়াস ইকুয়েশন। তো আমার ম্যাক্সওয়েলের যে অনেকগুলো যে ইকুয়েশন আছে বা ম্যাক্সওয়েলের অনেকগুলো ফর্ম যে আছে, তার মধ্যে একটা ফর্ম হচ্ছে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজিক্যাল টু ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে। ডেল পি বাই ডেল টি ভি ইজিক্যাল টু ডেল এস ডেল ভি টি। তাহলে এটা হচ্ছে একটা ম্যাক্সওয়েলের যে থার্মোডাইনামিক্সের যে ইকুয়েশন, চারটে যে ইকুয়েশন আছে, স্প্রোটিভ যে সূত্র ইউজ করে আমরা যে করি, তো সেটা চারটে যে ম্যাক্সওয়েলের রিলেশন বার হয়, তা সেটা বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের একটা অংশ মাত্র।
সেই তার মধ্যে একটা সূত্র হচ্ছে ডেল পি বাই ডেল টি ভি ইজিক্যাল টু ডেল এস বাই ডেল টি। তাহলে এই ম্যাক্সওয়েল মানে ইকুয়েশন ইউজ করে আমরা দেখো ক্লসিয়াস ক্যাপারেটন ইকুয়েশনটাকে ডেরিভেশন করতে পারি। ঠিক আছে, লিখছি দিস রিলেশন ক্যান বি ডিরাইভ ফ্রম দি ফান্ডামেন্টাল ফর্ম অফ থার্মোডাইনামিক্স। সেটা কি করে লিখতে পারি আমরা জানো, আর একটা থার্মোডাইনামিক্সের ফর্মুলা যে আমরা জানি, ডেল এ ইজিক্যাল টু মাইনাস পি ডিভি ইজিক্যাল টু মাইনাস এস ডিটি। ডেল এ ইজিক্যাল টু মাইনাস পি ডিভি মাইনাস এস ডিটি। অর্থাৎ আগের যে থার্মোডাইনামিক্সের যে ম্যাক্সওয়েলের যে রিলেশনটা আমি লিখেছি, সেই ম্যাক্সওয়েলের রিলেশনটা কী করে বার করা হয় সেটা আমি এখানে দেখছি। ঠিক আছে, এটা আমরা ওই যে ম্যাক্সওয়েলের যে রিলেশনটা লিখলাম তারও যে কীভাবে ডেরিভেশন সেটা এখানে করে দেখছি। তাহলে এটাও একটা পার্ট। এটা যদি তোমরা আলাদাভাবে পরীক্ষার সময় আসে যে প্রুভ করো যে ডেল এস ডেল ভি ইজিক্যাল টু টি ডেল পি ডেল টি ভি ইজিক্যাল টু ডেল এস ডেল ভি টি, তাহলে এটা যদি প্রুভ করতে পারো তাহলে সেখানে কিন্তু তোমরা এই রিলেশন ইউজ করে প্রুভ করতে পারবে। এইভাবে আমি যেমন করছি। ঠিক আছে, তাহলে লিখো এটাকে 1 নম্বর নামকরণ করছি ডেল এ ইজিক্যাল টু মাইনাস পি ডিভি মাইনাস এস ডিটি। তারপর যে ডিফারেন্সিয়েট দি ইকুয়েশন 1 উইথ এক্সপেক্ট টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার টি। অর্থাৎ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার টি যদি ভলিউম এক্সপেক্টেড যে ডিফারেন্সিয়েট করে তাহলে কি হবে, ডেল এ ডেল ভি টি ইজিক্যাল টু মাইনাস পি 2 নম্বর ইকুয়েশন নাম করেছি। এবং 2 নম্বর যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশনটাকে যদি আবার টি এক্সপেক্টেড ডিফারেন্সিয়েট করি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাহলে কি হবে, ডেল টু এ বাই ডেল টি ডেল ভি ইজিক্যাল টু মাইনাস ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা 3 নম্বর ইকুয়েশন আমরা নাম দিচ্ছি। এবার দেখো আগে দেখো 1 নম্বর ইকুয়েশন আবার ফিরে আসছি। এবার দেখো 1 নম্বর ইকুয়েশনটা যেটা পেয়েছিলাম সেই ইকুয়েশনটাকে দেখো প্রথমে আমরা ফার্স্ট কী করেছিলাম, টিটাকে ভি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছিলাম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার রেখে। এবার যেটা করব, প্রথমেই টি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, ভলিউম কনস্ট্যান্টটাকে ভলিউম রাখবো, মানে চেঞ্জ করে দেবো, তাই না? তাহলে কী পাবো আমরা, ডেল এ বাই ডেল টি ভি ইজিক্যাল টু মাইনাস এস 4 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। এবার 4 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ভলিউমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ 2 নম্বর যে 3 নম্বর যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম তার এখানে কী করেছিলাম, টি রেসপেক্ট ডিফারেন্সিয়েট করেছিলাম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম রেখে, এখানে ভলিউমের রেসপেক্টে করবো টু কনস্ট্যান্ট টেম্পারেচার রেখে, মানে চেঞ্জ করবো। তাহলে কী পাবো, ডেল টু এ ডেল ভি ডেল টি ইজিক্যাল টু মাইনাস ডেল এস ডেল ভি টি। এটা 5 নম্বর নাম দিচ্ছি। তাহলে এবার 3 আর 5-এর মধ্যে দেখো, 3 এবং 5-এর মধ্যে যে রিলেশনটা বার হচ্ছে সেটা একবার দেখো। তাহলে আমরা কী পাই, ডেল এস ডেল ভি টি ইজিক্যাল টু ডেল পি ডেল টি ভি। তাহলে এই ইকুয়েশনটা প্রুভ হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনটাকে প্রুভ করার যেখানে সবসময় যে করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমরা এখানে করে দেখিয়ে দিয়েছি। যদি বড় বেশি নম্বর দেয় তাহলে তোমাকে সেখানে করে দেখাতে হবে। তার আগে একটু বলে রাখি, যেটা 3 এবং 5 থেকে যদি করো, 3 এবং 5 থেকে তো সমান হচ্ছে কেন, কারণ তোমরা যদি দেখো দেখতে পাবে ডেল টু এ ডেল টি ডেল ভি আর ডেল টু এ ডেল ভি ডেল টি অয়েলার সূত্র অনুযায়ী এই দুটো কিন্তু সেম হয়। তাহলে এই দুটো যদি সেম হয় তাহলে দেখতে পাচ্ছি 3 ও 5 থেকে ওই দুটো সেম হবে, তাই সেটা আমরা করেছি। এবার দেখেছি হোয়েন টু ফেজ আর ইন ইকুইলিব্রিয়াম ইন দি ভেপার প্রেসার অফ দি সাবস্টেন্স ডাজ নট ডিপেন্ড অন দি মাস হেন, কারণ এটা কি বলেছিলাম, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, এখানে ক্লোজ সিস্টেম, তাহলে এখানে মাসের চেঞ্জের কোনো ব্যাপার নেই, সেটাই বলেছি। হেন্স দি ভলিউম ডেল পি ডেল টি ভি ক্যান বি রিপ্লেসড বাই ডেল পি ডেল টি। এবং কারণ কেন, দেখো ডেল পি ডেল টি যে ভি, দেখো এখানে ডেলগুলো যে বেঁকেই লেখা হয়েছে বা ডিটা, মানে ইন টার্মস অফ ডেল্টা, মানে কি এটা হচ্ছে পার্সিয়াল অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন। তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কারণ কখন বলে, যখন সেই ফাংশনটা অন্যর উপর ডিপেন্ড করছে। কার উপর ডিপেন্ড করছে, এখানে ডেল পি ডেল টিটা ভলিউমের ডিফারেন্সিয়েট করছে, ওই জন্য ডেল পি ডেল টি ভি লিখেছি। কিন্তু যেহেতু এখানে মাস চেঞ্জ হচ্ছে না, তার মানে কি ভলিউমও চেঞ্জ হচ্ছে না, তাহলে মাস যদি চেঞ্জ না তাহলে ভলিউম কী করে চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তাহলে বেসিক্যালি এটা ভলিউমের ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ভলিউম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর যদি ভলিউম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি ডেল ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি। অ্যান্ড সিমিলারলি ডেল এস ডেল ভি টি ইজ রিটেন অ্যাজ ডেল এস ডিএস ডিভি। এটাও যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে না সেটা এসটাও কিন্তু টেম্পারেচারের উপর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিএস ডিভি, তাহলে ইফ ডেল্টা ইজ দি চেঞ্জ অফ মোলার এন্ট্রপি, মানে ডেল্টা এসটাকে যদি মোলার এন্ট্রপি হিসেবে ভাবি, অকুপাইং দি চেঞ্জ অফ দি মোলার ভলিউম ডেল ভি, দেন উই সাবস্টেন্স ট্রান্সফার টু ফেজ এ টু বি, দেন উই ক্যান রাইট ডিএস বাই ডিভি ইজিক্যাল টু ডেল্টা ত্রিভুজের ডেল্টা, এটা বট সেন্সে যে ডেল্টা সেটাকে ডেল্টা বলে, ডেল্টা এস বাই ডেল্টা ভি। ডিএস ডিভিটা তখন এটা অ্যাকচুয়ালি কি স্মলের ক্ষেত্রে ছিল, কিন্তু ডিএস ডিভিটা তখন ডেল্টা এস ডেল ভি, মানে বট সেন্স ইউজ করা হচ্ছে। দেন এগেইন উই নো অ্যাজ ফর ফেজ ট্রানজিশন, যেহেতু এখানে দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে আছে, ফেজ ট্রানজিশন সিস্টেম ক্ষেত্রে ভাবা হচ্ছে, তাহলে ডেল্টা এস ইজিক্যাল লিখতে পারি ডেল এইচ বাই ডেল টি ইজিক্যাল টু এল বাই টি ইন্টু ডেল ভি, এল বাই টি ইন্টু ডেল ভি, যেটা আমরা আগেই ক্যাপেরন ইকুয়েশন থেকে পুট করে আমি পেয়েছি। এবং সেইটা যদি আমরা বসাই সেই ইকুয়েশনে, মানে আমরা যে এখন যেটা পেলাম সেই ইকুয়েশনে যদি আমরা মার্চ করি তাহলে সেটা আমরা পাবো, কী পাবো না, ডেল পি ডেল টি ইজিক্যাল টু এল ইন্টু টি ইন্টু ডেল ভি
ইজিকাল টু পাবো এল ইন্টু টি ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ ডেল ভি যেটা মানে ভলমের চেঞ্জ, সেই ভলম চেনটা কি ফেজ ভি এর ভলম মাইনাস ফেজ এর ভলম, অর্থাৎ দুটো ফেজের বা দুটো সিস্টেমের যে ভলমের চেঞ্জ, দুটো ফেজের সেই চেঞ্জটা। দিস ইজ নোন অ্যাজ ক্রসিয়াস ক্যাপেরন ইকুয়েশনস। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি ক্রসিয়াস ক্যাপেরন ইকুয়েশন নামে পরিচিত। ঠিক আছে, যদি পরীক্ষার সময় আসে ক্রসিয়াস ক্যাপেরন ইকুয়েশন কি, তাহলে কিন্তু তোমাদের এই ফর্মে বলতে হবে। এবং ক্রসিয়াস ক্যাপেরন ইকুয়েশন যদি বলে তাহলে শুধু এইটুকুনি বললে হবে না, আরও এক্সটেনশন করতে হবে। ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু আমরা পরের পেজে দেখো বলে দিয়েছি। The sign of the del dp by dt of the equation 6 depends on the signs of del h and del v. When del h আর del v পজিটিভ, দেখো del v টা কিন্তু নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ডেল এসটাও তাই, রিয়াকশনটা এক্সোথার্মিক হতে পারে, এন্ডোথার্মিক হতে পারে, তাহলে দুটো সাইনই কিন্তু চেঞ্জ হবে, ফ্লেক্সিবল চেঞ্জ হতে পারে সাইমেন্টাসলি। দেন দেয়ার উইল বি রাইজ অফ টেম্পারেচার উইচ ইনক্রিজিং প্রেশার, দ্যাট ইজ ইন কেস অফ বয়লিং অফ লিকুইডস, বয়লিং অফ লিকুইড। ইন কেস অফ মেল্টিং, দ্যাট ইজ, কারণ বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কী হয়, যদি বয়লিংয়ে যখন হয় তখন লিকুইডটাকে লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে যায়, তাহলে ভেপার স্টেটের ফাইনাল যে স্টেট সেটা হচ্ছে ভেপার স্টেট, তাহলে ভেপার স্টেটের ভলটা কী হয়, বেশি হয় দেন লিকুইড স্টেট। তাহলে সেক্ষেত্রে কী হবে, মানে ডেল্টা ভিটা পজিটিভ এবং ডেল্টা এসটাও কিন্তু সেক্ষেত্রে পজিটিভ হয়, কারণ টেম্পারেচার দিতে হয়, অর্থাৎ এন্ডোথার্মিক রিঅ্যাকশনে। ঠিক আছে, ইন কেস অফ মেল্টিং, যদি মেল্টিংয়ের ক্ষেত্রে কী হয়, ভিএল গ্রেটার দ্যান ভিএস, তাহলে সেখানে কি হয়, ভিএল যদি গ্রেটার দ্যান ভিএস হয় তাহলে মেল্টিং হয়ে যাচ্ছে, তার মানে কি ডেল্টা ভিটা পজিটিভ, অর্থাৎ মেল্টিং টেম্পারেচার উইল ইনক্রিজিং উইথ ইনক্রিজিং প্রেশার অ্যাজ ইন কেস অফ প্যারাফিন, প্যারাফিনের ক্ষেত্রে যেটা হয়। বাট ইফ এল ভি গ্রেটার দ্যান ভিএস, হায়ার প্রেশার উইল লোয়ার মেল্টিং টেম্পারেচার ইন কেস অফ আইস, অর্থাৎ বরফের ক্ষেত্রে কী হয়, যদি বরফ গলে জলে হয়, লিকুইড হয়, তাহলে ভলম কমে যায়, তাহলে সেক্ষেত্রে ভিএসটা গ্রেটার দ্যান ভিএল, অর্থাৎ ভিএল লেস দ্যান ভিএস, তাহলে হায়ার প্রেশার উইল লোয়ার দি মেল্টিং টেম্পারেচার ইন কেস অফ রাইস, যদি তুমি প্রেশার বেশি করো তবে টেম্পারেচার কমে যাবে। আমরা কি জানি, প্রেশার যদি বেশি হয় তাহলে টেম্পারেচার কিন্তু বেশি হয়, জেনারেলি এটাই হয়। ঠিক আছে, যদি প্রেশার বেশি, যেমন ধরো আমাদের যদি তুমি দার্জিলিংয়ের দিকে যাই তাহলে সেখানে কিন্তু মানে ওয়াটারের যে বয়লিং টেম্পারেচার সেটা কমে যাবে, অর্থাৎ সেখানে রান্না, আমরা অনেক সময় ছোটো বয়সে কোশ্চেন পড়েছি যে দার্জিলিংয়ে রান্না করতে বেশি সময় লাগে কেন, কারণ ওখানে ভেপার প্রেশারটা মানে যেহেতু প্রেশারটা কম তার জন্য বয়লিং পয়েন্টটা কম, তার বয়লিং পয়েন্ট কম হলে কি সেখানে টেম্পারেচারটা মানে ওই যে সিদ্ধ করতে অনেক সময় লাগবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ঠিক উল্টোটা হচ্ছে, মানে যদি মানে ব্যাপারটা বলতে যে প্রেশার যদি বাড়ে তাহলে কি, তার মানে কি প্রেশার যদি বাড়ে তাহলে কি হয়, বয়লিং টেম্পারেচারটা বেড়ে যায়, এটাই জেনারেলি কেস হয়। তাহলে দার্জিলিং যেহেতু প্রেশারটা কম হয় তার জন্য বয়লিং টেম্পারেচার কমে, কারণ ওটা হাইটটা বেশি সমুদ্র তট থেকে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি উল্টোটা, যদি প্রেশার বেশি হয় তাহলে টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, লোয়ার টেম্পারেচার করছে, তাই না? তাহলে ইন কেস অফ আইস এক্সাম্পল, যদি তিনটি কেসে কিন্তু এক্সাম্পল দিতে পারে, প্যারাফিনিক কেস হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, ভেপার প্রেশার লিকুইডের সমস্ত বয়লিং লিকুইড যেগুলো হয় সেগুলো, এবং রাইসের ক্ষেত্রে দেখা হচ্ছে মানে আইসের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, তাই এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, the Clausius-Capron equation may be simplified in case of vaporization of liquid. In such case, the equation 6 becomes reduced to, মানে এই যে Clausius-Capron equation যদি বলে তাহলে আমার আরও সিম্পলিফাই করতে হবে, যেটা বলছি সেটা দেখো আমরা করেছি। del p del t is equal to l into t into del v is equal to del h, l এর জায়গায় আমরা del h লিখছি, অর্থাৎ হিট চেঞ্জ আর কি, টি ইন্টু ভিজি মাইনাস ভিএল, কারণ ভেপার থেকে যদি লিকুইড ফর্মে যায়, অর্থাৎ লিকুইড থেকে ভেপার স্টেটে যায়, তাহলে যে ভিজি মাইনাস ভিএল হবে, অর্থাৎ লিকুইড থেকে ভেপার যদি ইকুইভ্যালেন্ট হবে বা সমান সমান হয়, এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে কী হয়, ভিজি গ্রেটার দ্যান ভিএল, অর্থাৎ ভিজি দুটো কেস হতে পারে, একটা হতে পারে কি ভিজি গ্রেটার দ্যান ভিএল অ্যান্ড হেন্স ভিজি, যদি ভেপারটা এখানে হয়, দেখো একটা লিকুইড থেকে যখন ভেপার স্টেটে যায় তখন ভলিউমটা অনেক বেড়ে যায়, অনেক বাড়ে, যদি বেশি খুব যদি আমরা ভেপারাইজড করি, তাহলে সেখানে ভিজি মাইনাস ভিএল লেয়ার ইকুয়াল টু ভিজি লিখতে পারি, ভিজি মাইনাস ভিএল ইকুয়াল টু লেয়ার ইকুয়াল টু ভিজি লিখতে পারি, এটা হচ্ছে অ্যাসাম্পশন একটা। ঠিক আছে, তাহলে এই অ্যাসাম্পশনটাকে যদি পুট করি তাহলে ইকুয়েশনটা কী হবে, 7 নম্বর ইকুয়েশনটা দেখো রিডিউস হয়ে যাবে। হেন্স দি ইকুয়েশন উইল বি কনভার্টেড ইন্টু ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই টি ইন্টু ভিজি। অ্যাপ্লাইং দি ভেপার প্রেশার টু বিহেভ অ্যাজ অ্যান আইডিয়ালি উই গেট ভিজি ইজ ইকুয়াল টু RT বাই পি, কারণ আমরা লিখতে পারি পিভিজি ইজ ইকুয়াল টু RT, আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা এটা পাবো। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে পুট করি ওই ইকুয়েশনটাকে উপরে ইকুয়েশনে, তাহলে পাবো ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল এইচ ইন্টু পি বাই আর ইন্টু RT, টি ইন্টু RT। সুতরাং পাবো ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই RT স্কোয়ার ইন্টু পি, এবং সেটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাবো ডিপি বাই পি ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই RT স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে এই ডিপি বাই পি এটাকে লেখা যায় DLN P
ডেল এইচ বাই RT স্কোয়ার ইন্টু ডিটি, তাহলে DlnP বাই ডিটি ইকুয়াল কত হবে না ডেল এইচ বাই RT স্কোয়ার। এটাকে 8 নম্বর ইকুয়েশনে আমরা নামকরণ করছি। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা কিন্তু কসিয়াস ক্যাপিটালাইজেশন ইকুয়েশনের একটা ফর্ম, যাতে সেটা আমরা দেখো লিখেছি নেক্সট পেজে, লিখেছি দিস ইকুয়েশন 8 ইজ নোন অ্যাজ ফর্ম অফ ক্লসিয়াস ক্যাপিটাল ইকুয়েশন অর ক্যাপিয়ান কসিয়াস ইকুয়েশন, একই ব্যাপার। দিস ইকুয়েশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট বাট ইজ ভেরি সিম্পল, নো ইন্টিগ্রেটিং ফর্মস অফ নো ইন্টিগ্রেটিং ইকুয়েশনস অফ ইকুয়েশন 8 অ্যান্ড অ্যাসুমিং ডেল্টা এইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি টেম্পারেচার দেন উই গেট। অর্থাৎ এই যে 8 নম্বর ইকুয়েশনটাকে যে ফর্মটা পাচ্ছি সেটা কিন্তু কোনো ইন্টিগ্রেটেড ফর্ম নয়, কিন্তু এই ইকুয়েশনটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। কখন করতে পারবো? যদি ডেল্টা এইচটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার ধরি, ফিক্সড ধরি, তাহলে কি পাবো? DlnP ইজিক্যাল লিখতে পারি, DlnP ইজিক্যাল লিখতে পারি কি না P1 টু P2 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করছি, সেটাকে লিখতে পারি ডেল এইচ বাই আর, এটা বার কনস্ট্যান্ট টার্ম বাই ইন্টিগ্রেশন বাইরে বার করে দিচ্ছি, টেম্পারেচার ওপর ইন্টিগ্রেটেড করছি, তাহলে T1 টু T2 ইন্টু ডিটি বাই টি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন ফর্মে লিখি বা ইকুয়েশন ইন্টিগ্রেট করি, তাহলে হবে যে অ্যাকচুয়ালি ln P2 বাই P1 ইজিক্যাল টু ডেল্টা এইচ বাই আর T2 মাইনাস T1 ইন্টু T2 মাইনাস T1 বাই T1 T2, এরকম একটা ফর্মে পাওয়া যাচ্ছে। তাহলে লিখেছি দিস ইজ নোন অ্যাজ ইন্টিগ্রেটিভ ফর্ম বা ইন্টিগ্রেশন ফর্ম অফ ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন যদি আমাদের পরীক্ষার সময় দেয়, তাহলে এতদূর পর্যন্ত বলতে হবে। যদি ইন্টিগ্রেশন ফর্ম বলে ইন্টিগ্রেশন ফর্ম বার করতে হবে, যদি ইন্টিগ্রেশন ফর্ম না বলে বার করার দরকার নেই। এবং যদি অ্যাসাম্পশন বলে অ্যাসাম্পশন বলতে হবে, যদি সেখানে সেকেন্ড ল থেকে বলে সেকেন্ড ল থেকেই করতে হবে, ম্যাক্সওয়েল ইকুয়েশন করলে ম্যাক্সওয়েল ইকুয়েশন করতে হবে। অ্যাকচুয়ালি সেকেন্ড ল ইউজ করে কিন্তু ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন বার করা যায় না, ম্যাক্সওয়েল ইকুয়েশন ইউজ করেই কিন্তু তোমাকে বার করতে হবে, কারণ ক্লসিয়াস থার্মোডাইনামিক্স ইউজ করে মেনলি ক্যাপেরন ইকুয়েশনটাকে বার করা যেতে পারে। আর যদি ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন ইউজ করা হয়, ইকুয়েশন তুমি বার করো, তাহলে অবশ্যই ম্যাক্সওয়েলটাকে অ্যাপ্লাই করতে হবে, ম্যাক্সওয়েলের যে ফর্মটা যদি অ্যাপ্লাই করতে হবে। যদি পরীক্ষার সময় কম নম্বর থাকে, তাহলে তোমরা কী করবে? ওই যে ম্যাক্সওয়েলের যে আমরা যে ইলেকশনটা যেটা বার করলাম, সেই ইলেকশনটাকে তোমরা যেটা অ্যাকচুয়ালি যেটা আমরা বার করে লিখলাম যে কীভাবে হচ্ছে ম্যাক্সওয়েল রিলেশনটা, ডেল এস ডেল বি টি ইজিক্যাল টু ডেল পি ডেল টি ভি, তখন সেটা আর বার করবে না, সরাসরি লিখে দেবে। ঠিক আছে, তাহলে তখন আর সেই ঝামেলাটা থাকবে না। মানে যদি কম সময় থাকে বা নম্বর কম থাকে পরীক্ষার সময়, তখন কিন্তু সেটা তোমরা ইউজ করবে। এরপরে তোমাদের সামনে আমি যে জিনিসটা নিয়ে মানে বলবো, সেটা হচ্ছে টাটনস রুল। এবার এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট ফর বিএসসি অনার্সের স্টুডেন্টের জন্য, যে হোয়াট ইজ টাটনস রুল এবং টাটনস রুলটা কীভাবে অ্যাপ্লাই হয়। দেখো, এই টাটনস রুল যেটা আমরা করছি বা বলছি, সেটা অ্যাকচুয়ালি ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনেরই কিন্তু আর একটা ফর্ম, কিন্তু এটা আলাদাভাবে নাম দিয়েছে টাটনস রুল এবং খুব এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা দেখো আমরা ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন থেকে একটু আগে জানলাম যে লিকুইড ভেপার যদি আমরা ইকুইভ্যালেন্স থাকে, লিকুইড সমান সমান ভেপার আমরা লিখতে পারি না, কিন্তু ইকুইভ্যালেন্সে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি জানি, সেখান থেকে পেয়েছি আমরা DlnP বাই ডিটি ইজিক্যাল টু ডেল এইচ বাই RT স্কোয়ার। এবং যদি সেটা ইন্টিগ্রেশন করি, অ্যাকচুয়ালি দেখো, তাহলে DlnP ইজিক্যাল টু ডেল এইচ বাই আর ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার। মানে দেখো, আগে যখন ইন্টিগ্রেশন করেছি ফাইনাইট ইন্টিগ্রেশন করেছি ক্লসিয়াস ক্যাপিটাল ইন্টিগ্রেশন ক্ষেত্রে, কিন্তু টাটনসের ক্ষেত্রে আমরা ফাইনাইট ইন্টিগ্রেশন করবো না, অ্যাকচুয়ালি ইনফাইনাইট ইন্টিগ্রেশন করবো। অর্থাৎ এখানে লিমিটগুলো আমার যেন জানা থাকবে না। আমরা যদি লিমিট না দিই, তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট রাখবে। তাহলে দেখো lnP ইজিক্যাল টু ডেল এইচ বাই RT মাইনাস ডেল এইচ বাই RT প্লাস সি এটা ইন্টিগ্রেশন মানে কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমরা বার করবো। কী করে বার করবো? দেখো, if we consider the liquid at its boiling temperature TB, the corresponding pressure will be 1 atmospheric pressure, and in that case the above equation becomes ln1 ইজিক্যাল টু, যেহেতু প্রেসারটা এখানে 1 ধরছি, কারণ বয়লিং টেম্পারেচার যখন হয় একটা সিস্টেমের ভাবা হয়, তখন প্রেসারটা 1 atmospheric প্রেসার ধরা হয়। তাহলে lnP1 ইজিক্যাল টু মাইনাস ডেল এইচ বাই RT, এখানে দেখো টিটাকে টিবি হবে, টিটাকে বেসিক্যালি টিবি হবে, কারণ এখানে টেম্পারেচারটাকে মানে টিবি ধরেছি, প্লাস সি। তাহলে সিটা এখানে বার করেছি, সিটা সমান কী পাবো? ডেল এইচ বাই RTB। এবং এইটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি, তাহলে ডেল এইচ বাই টিবি যদি করি, তাহলে আর ইন্টু সি ইজিক্যাল টু ডেল এইচ বাই টিবি। এটা অ্যাকচুয়ালি বয়লিং টেম্পারেচার মানে ফেজ ট্রানজিশনের কেস। তাহলে ফেজ ট্রানজিশনে যদি কেস হয়, তাহলে এটাকে ডেল এস ধরা হয়, তাহলে ডেল এস সমান সমান RC হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, কারণ সিটাও কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট। তাহলে ডেল এস অর্থাৎ এন্ট্রোমির যে চেঞ্জ, সেটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে টাটনস রুল থেকে যেটা আমরা পাই, যে একটা সিস্টেমের যদি ফেজ ট্রানজিশনের সিস্টেমের ক্ষেত্রে ভাবো, তাহলে একটা ডেল্টা RC ইজিক্যাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ ডেল এইচ বাই টিবি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, ডেল্টা এস ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এবং ডেল্টা এস কনস্ট্যান্ট প্রুভ করতে হয়, সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি টাটনস রুল। পরীক্ষার সময় খুব পরে আমি দেখো লিখেছি, দিস ইজ নোন অ্যাজ টাটনস রুল। দিস মে বি স্টেট দ্যাট, যদি আমরা টাটনস রুল পরীক্ষার সময় বলে হোয়াট ইজ টাটনস রুল, তাহলে কি বলবো? তাহলে দি মোলার entropy of a vaporization or ratio of molar heat vaporization to the boiling temperature del H by del T, তাহলে লিখতে পারি মোলার হিট ভেপারাইজেশন
2D boiling temperature is constant quantity for a simple and non-association liquid and constant approximately is 21 or 87.78 জুল পার কিলো, অর্থাৎ এখানে 21 ক্যালোরি, অ্যাপ্রক্সিমেটলি 21 ক্যালোরি হয়, মানে আর অথবা 87.78 জুল পার ক্যালোরি কেলভিন হয়। ঠিক আছে, তাহলে এটা মোলের ক্ষেত্রে, তাহলে তোমার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটাও চাই, সেটা আমরা লিখে দিয়েছি। যে তাহলে পরীক্ষার সময় যদি বলে টাটস রুল কি ডেরিভেশন করে দেখাও, তাহলে দেখাতে বলতে হবে। আর যদি বলে যে সংজ্ঞাটা লেখো, তাহলে বলতে হবে যে মোলার এন্ট্রপি অফ ভেপারাইজেশন অর রেশিও অফ দি মোলার heat vaporization to the boiling temperature is constant quantity for simple or non association liquid। ঠিক আছে, নেক্সট দেখো আমরা কি আলোচনা করেছি, লিমিটেশন অফ ক্যাপেরন ক্লসিয়াস ইকুয়েশন, অর্থাৎ ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনের যে কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি না, আমরা কি অ্যাসাম্পশন ধরেছি যে 1 নম্বরে হিট অফ ভেপারাইজেশন ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। এর আগে আমরা যখন ইন্টিগ্রেশন করলাম তখন হিট অফ ভেপারাইজেশনটাকে কনস্ট্যান্ট ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট নাও হতে পারে, তাহলে এটা একটা লিমিটেশন। 2 নম্বর হচ্ছে এ স্যাচুরেটেড ভেপার প্রেসার ক্যান নট বি কনসিডার অ্যাজ অ্যান আইডেল গ্যাস, অর্থাৎ স্যাচুরেটেড যে ভেপার প্রেসার সেটা কিন্তু আইডেলি গ্যাস বিহেভ করে না, তাহলে সেটা কিন্তু সেই ক্ষেত্রে আমরা ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। এবং লিখেছি, তারপর দেখো লিখেছি অ্যাপ্লিকেশন অফ ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন, 3খানা পয়েন্ট আছে যে অ্যাপ্লিকেশন যদি পরীক্ষার সময় বলে। তা প্রথম হচ্ছে যে ক্যালকুলেশন অফ হিট অফ ভেপারাইজেশন বাই দি রিলেশন ln P2 বাই P1 ইজিক্যাল টু del H বাই R T2 মাইনাস T1 বাই T1 T2, এই রিলেশন ইউজ করে হিট অফ ভেপারাইজেশনটা ক্যালকুলেট করতে পারি। 2 নম্বর হচ্ছে ইনভেস্টিগেশন অফ দি এফেক্ট অফ প্রেসার অফ দি ফেজ ট্রানজিশন স্টেট, অর্থাৎ ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে প্রেসারের যে এফেক্ট সেটা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করতে পারি। Point 3, this equation can be used to study the thermodynamics, elevation of boiling points and depression of the freezing point। ঠিক আছে, সেটা আমরা কিন্তু এই 3টি কেসের ক্ষেত্রে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। খুব ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্টই, আর লিমিটেশনটা দেয় আর অ্যাপ্লিকেশনটা ক্লসিয়াস ইকুয়েশন দেয়। মানে ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন তোমাকে হেফাজতভাবে তোমাকে এক্সিস্টিংভাবে স্টাডি করতে হবে, কারণ এখান থেকে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো আমি আর একটা কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করেছি। তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট এবং পাসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা দেখবে 10 ইয়ার্সে অনেকবার এসেছে। ঠিক আছে, তোমরা 10 ইয়ার্স করে দেখতে পারো। সেই কোশ্চেনটা কি, লোয়ারিং অফ দি ভেপার প্রেসার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি টেম্পারেচার, লোয়ারিং অফ দি ভেপার প্রেসার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি টেম্পারেচার কমেন্ট। অ্যাকচুয়ালি এইটা কিন্তু ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন অ্যাপ্লাই করে হয় ঠিকই, কিন্তু এটা ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনের মধ্যে পড়ে না। কিন্তু তাও এই ক্লাসের মধ্যে আমরা এটা ডিসকাশন করে নিয়েছি, তোমরা বাইরে প্র্যাকটিস করবে, এখানে আশা করি তোমাদের বিএসসিতে খুব হেল্প করবে। তা দেখো কমেন্ট লিখতে বলেছে, তা প্রথমে হচ্ছে কমেন্ট যদি পরীক্ষার সময় কোনো কোশ্চেন আসে, যদি কমেন্ট লেখো, তাহলে প্রথমে সেই ইকুয়েশনটাকে বলতে হয় সেই ইকুয়েশনটা সাই না ভুল, আর কি ঠিক না ভুল সেটাকে আগে লিখতে হয়, যে কমেন্টটা ট্রু না ফলস সেটাকে বলতে হয়। তা সেটাকে করার জন্যে আমাকে ডেরিভেশন করে দেখতে হবে যে মানে আদৌ এই ইকুয়েশনটা আগে ঠিক আছে কিনা। তো আমি আগেই বলে রাখি যে এই ইকুয়েশনটাকে চলে ঠিক কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। ঠিক আছে, সেটা আমরা পার্সিয়ালি ট্রু বলতে পারি, এই কোশ্চেন আমরা লিখতে পারি পার্সিয়ালি ট্রু। কেন ট্রু বলতে পারি সেটা আমরা দেখো ডেরিভেশন করার পরে সেটা আমরা ডিসিশনে আসবো। ঠিক আছে, তা দেখো অ্যান্সারটা দেখো লিখেছি, অ্যাকর্ডিং টু ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন ডি ln P বাই ডিটি ইজিক্যাল টু LV বাই RT স্কোয়ার, এটাকে 1 নম্বর ইকুয়েশন নামকরণ করেছি। এটা আমরা জানি এই ফর্মই আছে। এবং অ্যাপ্লাইং দিস ইকুয়েশন 1 ইন ফর পিওর স্টেট, অর্থাৎ পিওর স্টেটে যদি আমরা এই কোশ্চেনটাকে অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি ডি ln P1 থিটা বাই ডিটি ইজিক্যাল টু LV থিটা by RT square, where P1 theta is a vapor pressure of the pure solvent and LV theta is equal latent heat change of vaporization of pure solvent। অর্থাৎ এখানে পিওর ফর্মে যদি লিখি তাহলে থিটা বা জিরো লিখতে হয়, সেটাই আমরা লিখেছি। ঠিক আছে, এগেইন ফর্ম ইকুয়েশন 1 কন্টেনিং নন ভোলাটাইল সলিউট, আমরা লিখতে পারি যদি ইকুয়েশন 1টাকে যদি আবার নন ভোলাটাইল কোনো সলিউট মানে মিশাই, প্রথম ইকুয়েশন 1টা যদি নন ভোলাটাইল সলিউট মিশাই সলিউশন হয়ে যাবে, তাহলে সলিউশনের ক্ষেত্রে সেখানে আমরা যদি ডি ln P1 ধরি, তাহলে ডি ln P1 বাই ডিটি ইজিক্যাল টু LV বাই RT স্কোয়ার, এটাকে 3 নম্বর ইকুয়েশন নামকরণ করছি। তাহলে এই 3 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনের সাথে আমার সম্পর্ক হবে, কারণ 1 নম্বর ইকুয়েশন যেটা লিখেছিলাম সেটা অ্যাকচুয়ালি ইকুয়েশনের যে ফর্ম, ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশনের যে ফর্ম, সেই ইকুয়েশনের ফর্মটা আমরা লিখেছি, কিন্তু সেটা এখানে বেসিক্যালি সেই অনুযায়ী আমরা করছি, কিন্তু সেটা তাই না। তাহলে এটা পিওর স্টেটে যদি একটা ইকুয়েশন লিখি, মানে যেখানে শুধুমাত্র সলভেন্ট আছে, সেখানে একটা ইকুয়েশনের যে লিখবো সেটা হচ্ছে ডি ln P1 থিটা বাই ডিটি ইজিক্যাল টু LV T বাই RT স্কোয়ার।
এবং যদি নন ভোলাটাইল কিছু সলিড অ্যাড করি অর্থাৎ সলিউশনে কনভার্ট করি সে তখন যে ক্লসিয়াস ক্যাপাসিটর ইকুয়েশনটা সেটা হবে dln p1/dt ইজিক্যাল টু lv/rt²। এবার 3 নম্বর নামকরণ করছি এবং 3 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, d/dt ইজিক্যাল টু পাবো ln p1/p1 থিটা ইজিক্যাল টু lv-lv থিটা/rt²। এবং দেখো এটাকে আরো সিম্পলিফাই করতে পারি, সিম্পলিফাই করে কি লিখতে পারি, d/dt ln 1 - p1 থিটা p1/p1 থিটা। এটাকে যদি যদি তুমি দেখো লস ভাগ করো তাহলে p1 থিটা কেটে যাবে, তাহলে p1/p1 থিটাই হয়ে যাবে। তাহলে এটা সাজিয়ে লিখেছি, তাহলে lv-lv থিটা/rt²। তাহলে দেখো এটাকে লিখতে পারি d/dt ইজিক্যাল টু ln 1 দেখো p1 p থিটা p1 থিটা p1/p1 থিটা ইজ অ্যাকচুয়ালি কি del p/p1 থিটা, কারণ এটা অ্যাকচুয়ালি আউটস ল থেকে আমরা পাচ্ছি যে আউটস লর যে ফর্ম, তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টি যে ফার্স্ট যে আউটস লর যে ফর্ম সেটা আমরা পাচ্ছি, তাহলে সেটা আমরা বসিয়েছি। সুতরাং সমান লিখেছি lv-lv থিটা/rt²। তাহলে এরকম একটা ফর্মে আমরা এই কোশ্চেনটাকে যাচ্ছি। এই কোশ্চেনটাকে আরও যদি সিম্পলিফাই করি আমরা লিখি যে ইফ del p/p1 থিটা লেস 1 হয় তাহলে ln 1 - del p/p থিটা ln 1 - del p/p1 থিটা ইজিক্যাল টু মাইনাস dp/p1 থিটা হবে। এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হয়। আবার মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি এখানে ভুল করো তাহলে ইকুয়েশনটা কিন্তু আর মিলবে না। ln if dp/p1 থিটা লেস 1 হয়, লেস দ্যান 1 হয় তাহলে ln 1 - dp/p1 থিটা ইজিক্যাল টু হবে মাইনাস dp/p1 থিটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ln 1 - x যদি x লেস দ্যান 1 হয় তাহলে সেটা সমান -x হয়। সেটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভ সিরিজের যে ln এর যে সূত্র সেই সূত্র অনুযায়ী এখানে আসবে। সুতরাং ইকুয়েশনটাকে রিডিউস হয়ে যাচ্ছে, তাহলে d/dt ইজিক্যাল মাইনাস dp/p1 থিটা ইজিক্যাল টু lv-lv থিটা/rt²। সুতরাং আমরা যদি মাইনাসটাকে বোথ সাইড গুণ করি মাইনাস দিয়ে, তাহলে d/dt থিটা ইজিক্যাল হবে d/dt ইজিক্যাল ইন্টু d/dt ইন্টু dp/p1 থিটা ইজিক্যাল টু l থিটা v-lv/rt²। তাহলে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা ফর্মে আমরা এই কোশ্চেনটাকে পাচ্ছি। তাহলে এখান থেকে কি আমরা ডিসিশন নিতে পারি, দেখো ফার্স্ট ডেরিভেশন অফ আউটস ল, অর্থাৎ ফার্স্ট ডেরিভেশন যদি হয় তার ফর্মটা কিন্তু এই ফর্মে আসছে। ঠিক আছে, তারপরে দেখো লিখেছি লোয়ারিং অফ ভেপার প্রেসার উইল বি টেম্পারেচার ডিপেন্ডেন্ট অর নট, দ্যাট উইল বি ডিপেন্ডস আপন দ্য ভ্যালু অফ lv থিটা মাইনাস lv ইফ lv মাইনাস lv থিটা ইজ কল ডিফারেন্সিয়াল হিট অফ ডাইলুশন। অর্থাৎ এই যে lv মাইনাস l থিটা এই যে ভ্যালু, অর্থাৎ এই যে ভ্যালুটা ডিফারেন্সিয়েটটা এইটা বলে ডিফারেন্সিয়েশন হিট অফ ডাইলুশন, অর্থাৎ ডাইলুশনের যে হিট সেইটা যদি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয় তাহলে ইকুয়েশনটা কি হবে, লোয়ারিং ভেপার প্রেসার টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। আর যদি দেখো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে লোয়ারিং অফ ভেপার প্রেসার হবে ইন্ডিপেন্ডেন্ট, কারণ লোয়ারিং অফ ভেপার প্রেসারের যে ভ্যালুটা সেটা del p/p থিটা 1 দিয়ে এক্সপ্রেস করা হয় আউটস লর যে ফর্ম, তার ফার্স্ট ডেরিভেশন যদি সেটা 0 হয় তাহলে অ্যাকচুয়ালি যদি ডিপেন্ডেন্ট না হয় কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হবে। আর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হবে। তাহলে দেয়ার ফর ইফ দি ডিফারেন্ট হিট অফ ডাইলুশন ইজ 0 দেন লোয়ারিং অফ ভেপার প্রেসার উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। অর্থাৎ del t বা d/dt del p/p1 থিটা ইজিক্যাল টু lv থিটা মাইনাস lv/rt²। এতে lv থিটা মাইনাস lv সমান 0 হয়, অর্থাৎ lv থিটা সমান lv হয়। এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে তখনই কিন্তু লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, আদারওয়াইজ কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট করবে। তাহলে প্রথমে যে কমেন্ট লিখতে বলেছিলাম সেটা ডেরিভেশন করার পরে এইটা কিন্তু লিখতে হবে যে যদি lv থিটা মাইনাস lv ইজিক্যাল 0 হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, এবং যদি থিটা নট ইকুয়াল 0 হয় তাহলে ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। অর্থাৎ কমেন্ট হচ্ছে পার্সিয়ালি টু, পুরোপুরি কিন্তু টু বলা যাবে না। ঠিক আছে, তাহলে এই যে ক্লাস তোমরা নিলাম এই ক্লাসে কিন্তু আমরা শিখলে কি যে একটা ম্যাথামেটিক্স শিখলে এবং কোয়ালিটেটিভ প্রপার্টির যে মেন যে ফার্ম বিএসসির ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে সে ক্লাসিয়াস ক্যাপাসিটর ইকুয়েশন এবং টাটনস রুল, তাদের অ্যাপ্লিকেশন, তাদের লিমিটেশন এবং তাদের ডেরিভেশন এক্সিস্টিং স্টাডি কিন্তু আমরা এখানে করলাম। ঠিক আছে, তোমরা ঘরে বসে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় 8250173629 ফোন করে জানাতে পারো। ভিডিওটা তোমার যদি পছন্দ হয় তোমার বন্ধুদের শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে সকলকে জানিয়ে দিও। ঠিক আছে।